আমি লক্ষ্মীপুর সাথে আমার নির্বাচনী এলাকা রামগতি কমলনগরকে নিয়ে একটা বৃহৎ স্বপ্ন দেখছি। শুধু নদী ভাঙন সমস্যাই রোধ নয়, আমি রামগতি কমলনগরকে বাংলাদেশের বুকে উপকূলের এক নদী ভাঙনে অভিশপ্ত অঞ্চলকে একটি উন্নত রামগতি কমলনগরে রূপান্তর করতে পদক্ষেপ নিয়েছি। আমার 25 দফা 25টি স্বপ্ন রামগতি কমলনগরকে নিয়ে, সাথে লক্ষ্মীপুরের পুরা মানুষ এসে যেটার সুবিধা পাবে। তার মধ্যে নাম্বার 1 সেটি হচ্ছে প্রিয় রামগতি কমলনগরকে মেঘনার অব্যাহত 30 বছরের ভাঙন থেকে সারা জীবনের জন্য রক্ষার জন্য চলমান নদীবাঁধ প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করে নদী ভাঙন রোধে টেকসই ভাঙন রোধে বাঁধ নির্মাণ করব এবং 37 কিলোমিটার যে বেড়িবাঁধ সেটিকে আমি 2 লেনের এমন একটি সড়কে রূপান্তর করব যেটি কক্সবাজার থেকে টেকনাফের মেরিন ড্রাইভের ফিল আপনারা পাবেন, পুরো দেশবাসী পাবে, যেটা দিয়ে পুরো মেঘনার সৌন্দর্য উপভোগ করার জন্য সারা দেশ বিদেশ থেকে মানুষ আসবে। পত্রিকা দেখে তদন্ত করে ফেলাইছে যে ভুলুয়া নদীতে কোনো বাঁধ নাই, পানি আর পানি শুকনো আসলে আমরা দেখব। রামগতি কমলনগরের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় সমস্যা এক সময়ের প্রমত্তা ভুলুয়া নদী আজকে মৃতপ্রায়। 56 মিটার এই নদীর প্রশস্ত কাগজে কলমে থাকলেও 50 ফুটও আজকে বাস্তবে নেই, যেটুকু আছে সেটুকুও দখল হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে 2024-এ আপনারা এই ভুলুয়া অঞ্চলের মানুষ 4 মাস জলাবদ্ধতায় নিমজ্জিত ছিলেন। আমি সেই বিপদেও বসে থাকিনি, আমি উচ্চ আদালতে মামলা করেছি, রিট করেছি, আদালত থেকে সেই রিটের আদেশ নিয়েছি এই ভুলুয়া নদী সহ সকল খালগুলোকে নদীগুলোকে দখল মুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করতে, আপনাদেরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে। আমি আমার সেই মামলার আদেশ নিয়ে যখন এলাকায় গিয়েছি, প্রশাসন বলেছে পানির নিচে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু আমি যে আপনাদের উপকূলেরই সন্তান, আমি তো পানির নিচেও জানি কোথায় কি প্রতিবন্ধকতা। ভুলুয়া নদীর সকল প্রতিবন্ধকতা অপসারণে প্রশাসনকে আমি সাথে নিয়ে, ভুলুয়া নদীর আপনাদেরকে সাথে নিয়ে, ভুলুয়া এলাকার বাসিন্দাদেরকে নিয়ে 1 মাস যাবৎ আমি ভুলুয়া নদী সহ সংশ্লিষ্ট খালগুলোর দখল অপসারণ করে আপনাদেরকে জলাবদ্ধ মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রামগতি কমলনগরের পশ্চিম অঞ্চলে পুরো উপকূল জুড়ে 22টি কৃত্রিম এবং প্রাকৃতিক খাল রয়েছে। এই খালগুলো প্রতিনিয়ত বর্ষাকালে জলোচ্ছ্বাসে পানি ঢুকে যায় লোকালয়ে, পুরো এলাকা বিধ্বংস হয়ে যায়, সবার ফসলি ক্ষেত নষ্ট হয়ে যায়, পুকুরের ঘেরের মাছগুলো চলে যায়। এই 22টি খালের মুখে সুইচ গেট এবং রেগুলেটর বসাবো, কৃত্রিমভাবে তৈরি খালগুলোকে বন্ধ করে দেব এবং প্রাকৃতিকভাবে খালগুলোকে তার মোহনাকে মজবুত করে সেখানে নৌকাগুলোকে নোঙ্গরের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পরিণত করব। আমি যদি এই সংসদে আসতে পারি, আমাদের রামগতি কমলনগরের জলোচ্ছ্বাসে প্রতিটি রাস্তা এমনভাবে বিধ্বংস হয়েছে, মনে হয় যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে বোমা ফেলেছে আর রাস্তাগুলো ধ্বংস হয়ে গেছে। আমি এই রাস্তাগুলোকে এমনভাবে পুনর্নির্মাণ করব আরসিসি ঢালাইয়ের মাধ্যমে, যাতে করে জলোচ্ছ্বাসে কখনো উপকূলের টেকসই রাস্তা বানাবো, যেন কখনোই এগুলো নষ্ট না হয়, ভেঙে না যায়। রামগতি কমলনগরের মেঘনার মাঝখানে 4 থেকে 5টি চর জেগে উঠেছে, যেখানে হাজার হাজার একর জমি জেগে উঠেছে, যেগুলো চর জবরদখলকারীরা দখল করে নিয়ে গেছে। আমি এই জমিগুলোকে, যাদের জমি ভেঙে গিয়েছে, নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছে, তাদেরকে পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব এবং যারা ভূমিহীন রয়েছে প্রশাসনের মাধ্যমে তাদেরকে বরাদ্দ দিয়ে এই চরাঞ্চলেরকে আমি মূল ভূখণ্ডের সাথে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত করব। রামগতি থেকে লক্ষ্মীপুরের সাথে যোগাযোগের আঞ্চলিক সড়কটি 2 লেনে, এটি এখন যানজট এবং 7 লক্ষ মানুষের যাতায়াতের অনুপযোগী হয়ে গেছে। সারাক্ষণই যানজট লেগে থাকে,
রুগীদেরকে দ্রুত সময়ে হসপিটাল নেওয়া যায় না। আমি এই রামগতি কমলনগরের আঞ্চলিক এই সড়কটিকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করব, যেন যানজট নিরসন হয়, সহজে চলাচল করা যায়। রামগতি কমলনগর তথা লক্ষ্মীপুরের পাশের জেলা চাঁদপুরে লঞ্চ চলে, একই মেঘনার তীরে আমরা, অথচ আমাদের লঞ্চ সার্ভিস নেই। আমি আন্দোলন সংগ্রাম করে লঞ্চ সার্ভিস চালু করতে পেরেছি, উদ্বোধনও করেছি, কিন্তু সেটাকে আমরা ধরে রাখতে পারিনি রাজনৈতিক ক্ষমতার কারণে। আমি নির্বাচিত হলে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু করব। লক্ষ্মীপুর জেলার পাশে নোয়াখালী এবং চাঁদপুর, দুটি জেলাতে ট্রেন আছে, অথচ 54 বছরে লক্ষ্মীপুরে চালু হয়নি। আমি এমপি হতে পারলে লক্ষ্মীপুর সাথে রামগতি কমলনগরকে সংযোগ করে ঢাকা এবং চট্টগ্রামের সাথে ট্রেন সার্ভিস চালু করব। লক্ষ্মীপুরে বিমানবন্দর এটা একটা অবাস্তব মনে হলেও স্বপ্নবাজ তরুণরা চাইলে সব পারে। যেমনিভাবে নদী ভাঙন রোধে বাঁধ এক সময় নেতারা অবাস্তব মনে করত, আমরা আপনাদেরকে নিয়ে আন্দোলন করে বাস্তবায়ন করেছি। আমার বিশ্বাস লক্ষ্মীপুরকে যদি নদী কেন্দ্রিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে ইপিজেড গড়ে তুলতে পারি, তবে লক্ষ্মীপুরে সেদিন বেশি দূরে নয় যেদিন বিমানবন্দর চালু হবে, লক্ষ্মীপুর থেকে ঢাকা অন্যান্য রুটে বিমান চলাচল করবে। আমি সেই স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ সেটিও আমি বাস্তবায়ন করব। এটা আমরা সবাই জানি, চাকরির বাজারে মামু খালু ছাড়া চাকরি হয় না। আমি যদি সংসদ সদস্য হতে পারি, আমার রামগতি কমলনগরের মেধাবী যোগ্য ছেলেদেরকে যোগ্য জায়গায় পরীক্ষা দেওয়ার পরে তাদের চাকরির জন্য সর্বোচ্চ সহযোগিতা আমি করে যাব। রামগতি কমলনগরের নদীর পাড়ে যে বেড়িবাঁধটি হবে তার তীরে মেঘনা কেন্দ্রিক একটি ইকোনমিক জোন বা ইপিজেড গঠন করব, যেন সেখানে 50,000-এরও বেশি তরুণের চাকরি হয়। এছাড়া রামগতি কমলনগরের বেড়িবাঁধের পাশে বড় বড় শিল্প উদ্যোক্তাদেরকে দিয়ে হোটেল মোটেল পর্যটন কটেজ নির্মাণ করব, যাতে করে দেশ বিদেশি পর্যটকরা এসে সেখানে থাকতে পারেন, এই অঞ্চলের অর্থনৈতিক একটা বৈপ্লবিক পরিবর্তন হয়। পাশাপাশি আমার তরুণ যারা চাকরিজীবী তারা সেখানে চাকরি করতে পারে। আমার পরবর্তী পরিকল্পনা হচ্ছে, সাধারণত যে কোনো চাকরিতে চাকরি প্রার্থীকে যোগ্যতা দক্ষতার একটা পরিচয় দিতে হয়, কিন্তু পড়ালেখা শেষ করলেই একজন চাকরি পায় না। এই যে যোগ্যতা অর্জন করা পর্যন্ত, পড়ার শেষে একটা অভিজ্ঞতা অর্জন করে চাকরিতে ঢোকা পর্যন্ত একটা সময় থাকে, এন্ট্রি লেভেল জব বলে। এই সময়টুকু প্রত্যেকটা তরুণদের জন্য একটা কঠিন সময় যায়। তাদের পিতামাতাকেও সাপোর্ট দিতে পারে না, তারা নিজেরাও সারভাইভ করতে পারে না। তারা যেন সারভাইভ করতে পারে সেজন্য সেখানে আমি এমন একটি শিল্প প্রতিষ্ঠান করব, যেখানে যে কোনো তরুণ, যে কোনো চাকরি প্রত্যাশী যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি একটি চাকরি করতে পারবেন। যতদিন না তিনি তার মন মতো একটি চাকরিতে যেতে পারেন, ততদিন তিনি সেখানে এন্ট্রি লেভেলের জবটি করবেন, নিজে সারভাইভ হবেন, পিতামাতাকে সাপোর্ট দেবেন। নদী পাড়ে হোটেল মোটেল পর্যটন কেন্দ্র গড়ে তুলব, যেন এখানে শত শত তরুণের কর্মসংস্থান তৈরি হয়, অর্থনৈতিক একটা বৈপ্লবিক পরিবর্তন হয়। এবং আমি নির্বাচিত হলে সরকারি চাকরির পাশাপাশি বিডি জবস অনলাইন যেটি আছে, সেখানে লাখো নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেখানে রামগতি কমলনগরের তরুণদেরকে প্রশিক্ষিত করে একটা টিম করে দেব। একটা বড় সমস্যা রামগতি কমলনগর বা লক্ষ্মীপুরের ব্রিকফিল্ড, যেখানে অসংখ্য ব্রিকফিল্ড রয়েছে, যেটি নিয়ে পরিবেশবাদীরা, এলাকাবাসী আজকে এটি বিষ পোড়ার মতো। কারণ পরিবেশের এলাকার উপর এত বিপর্যয় হয়েছে যে এলাকার মানুষ এটা ভাঙার জন্য আন্দোলন সংগ্রাম করছে। স্বেচ্ছাসেবীরা এর বিরুদ্ধে প্রতিনিয়ত সচেতনভাবে জোরালো ভূমিকা রাখছে। কিন্তু ব্রিকফিল্ড অভিশাপ নয়, আমি এখানে ব্রিকফিল্ডটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করছি। ব্রিকফিল্ড যদি টোটালি বন্ধ হয়ে যায়, তাহলে ইটের সংকট পড়বে, নির্মাণের সংকট পড়বে। 50,000-এর বেশি শ্রমিক ব্রিকফিল্ডের সাথে জড়িত, যাদের জীবিকা নির্বাহ হয়, সাথে তাদের পরিবারও এর সাথে জড়িত। সুতরাং ব্রিকফিল্ডগুলোকে আমি একটি অনুর্বর জায়গা বেছে নিয়ে সবগুলো ব্রিকফিল্ডকে একটা জোন করে সেখানে নিয়ে যাব এবং ব্রিকফিল্ডগুলোকে সেখানে পুনর্বাসিত করব, লোকালয় থেকে সরিয়ে নিয়ে। আর যারা শ্রমিক আছেন তারাই শুধু সেই এলাকায় বসবাস করতে পারবেন এবং
ব্রিকফিল্ডগুলো যে ফসলি জমি কেটে পুরো ফসলি বাংলাদেশের এবং আমার এলাকার ফসলি জমিগুলো শেষ করে দিচ্ছে, কৃষি নির্ভরশীল এলাকাটাকে আমাদের কৃষিটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটা ব্রিকফিল্ড আইনে বলেই দেওয়া আছে যে ব্রিকফিল্ডের মালিকরা মাটি সংগ্রহ করতে পারবেন ডোবা, অনুর্বর জমি এবং খাল থেকে। আমাদের খালগুলো অলরেডি ভরে গিয়েছে, খননের জন্য কোটি কোটি টাকার প্রকল্প দরকার। আমরা এই খালগুলোকে প্রশাসনের মাধ্যমে ব্রিকফিল্ডকে ইজারা দিয়ে খালগুলো একদিকে খনন করে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনবো, জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে ব্রিকফিল্ডগুলো আমাদের মাটির চাহিদা পূর্ণ হবে, কৃষি জমি নষ্ট হবে না এবং শ্রমিকরা তার কর্মসংস্থান হারাবে না, আর শিল্প উদ্যোক্তা মালিক যারা ব্রিকফিল্ডের তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর ব্রিকফিল্ড আইনটিতে যে 13টা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন মেনে কোনো ব্রিকফিল্ডের পক্ষে বাংলাদেশে ব্রিকফিল্ড লাইসেন্স নেওয়া সম্ভব হবে না। আমি মালিকদেরকে সেই ইকোনমিক জোনে গিয়ে আমার তত্ত্বাবধানে তাদেরকে লাইসেন্স পাওয়ার জন্য এবং আধুনিক পদ্ধতিতে যে ব্রিকফিল্ড নির্মাণ হয় যেগুলো পরিবেশের দূষণ করে না, উচ্চ সিম্মি এবং কয়লা ভিত্তিক, সেভাবে নিয়ে যাব। এই মহাপরিকল্পনাটিও বাস্তবায়ন করতে হলে সংসদে যেতে হবে আমাকে। বাগদা চিংড়ি রামগতি কমলনগরের উপকূলীয় মোহনা হওয়ায় বাগদা চিংড়ি পোনা ধরাটা একটা বড় অর্থনৈতিক যোগান আসতো এবং এখানে হাজার হাজার শ্রমিক জড়িত, মধ্যস্বত্বভোগী জড়িত। কিন্তু বাগদা চিংড়ি ধরতে গিয়ে সাথে লাখ লাখ ভিন্ন প্রজাতির মাছকে মেরে ফেলা হয়, এই জন্য প্রশাসন আইন করে নিষিদ্ধ করেছে। তারপরও অবৈধভাবে ধরতে গিয়ে জেলেরা তার প্রকৃত মজুরি পায় না এবং প্রকৃত টাকা পায় না। আমি এই বাগদা চিংড়িটাকে একটা টিম গঠন করব বিশেষজ্ঞ, যাতে করে বাগদা চিংড়িটাকে কিভাবে ধরা যায়, ভিন্ন প্রজাতির মাছগুলোকে কিভাবে রক্ষা করা যায়। এভাবে বাগদা চিংড়ি কেন্দ্রিক রামগতি কমলনগরের যে অর্থনৈতিক বড় কর্মযজ্ঞ, সেটাকে আমি পুনর্বহাল করব, এর সাথে সংশ্লিষ্ট সবার অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো। নিষিদ্ধ জাল দিয়ে এবং নিষিদ্ধ পদ্ধতিতে জেলেরা মাছ ধরে, কিছু জেলে, অসাধু জেলে মাছ ধরে পুরো মেঘনার মাছের প্রজননকে ধ্বংস করে ফেলছে। আমি যদি সংসদ সদস্য হই তবে এই মাছকে প্রকৃত বৈধ জাল দিয়ে মাছ ধরাবো এবং নিষিদ্ধ জালগুলোকে আমি অবশ্যই মেঘনা থেকে মুক্ত করব। তাছাড়া জেলেরা যেন নিষিদ্ধ সময়ে মাছ না ধরে সেজন্য প্রকৃত জেলেদেরকে জেলে কার্ডগুলো ব্যবস্থা করব। চরে জেগে উঠা জমিগুলো থেকে জেলেদেরকে একটা বরাদ্দ দিয়ে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করব, যেন নিষিদ্ধ সময়ে তারা মাছ না ধরে। আমাদের সবগুলো খাল দখল হয়ে গিয়েছে। খাল হচ্ছে এমন একটা জিনিস, আপনার শরীরের রগগুলো যেরকম রক্ত প্রবাহ সঞ্চালন করে, যদি কোনো জায়গায় আপনার রক্ত সঞ্চালন বন্ধ হয় আপনি হার্ট অ্যাটাক করবেন বা ব্রেন স্ট্রোক করবেন। ঠিক আমাদের খালগুলোকে দখল হয়ে যাওয়ার কারণে এই আমাদের জলাবদ্ধতা তৈরি হচ্ছে, মাসের পর মাস কৃষি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সবগুলো খালকে দুটি পদ্ধতিতে দখলমুক্ত করব এবং পানি প্রবাহ নিশ্চিত করব। প্রথমটি হচ্ছে আইন যেহেতু বলে দেওয়া আছে ব্রিকফিল্ডগুলো খাল থেকে মাটি কাটতে পারবে, আমরা ব্রিকফিল্ডগুলোকে খাল থেকে মাটি কাটার ব্যবস্থা করে দেব। আমাদের খননের জন্য আর বড় ধরনের সরকারি প্রকল্পের জন্য অপেক্ষা করতে হবে না। আর বাজারের যে ময়লাগুলো আছে, পলিথিনগুলো, বর্জ্যগুলো, কোটি কোটি পলিথিন প্রতি বছর এই খালগুলোতে ফেলা হয়, যার কারণে খালগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে। আমি প্রতিটা বাজার কমিটি, এমপির প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি দিয়ে প্রতিটা বাজারে বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করব, খাস জমি চিহ্নিত করে সেখানে ডাম্পিং জোন তৈরি করে এই পলিথিন ময়লাগুলোকে সেখানে নিয়ে যাব এবং সেখানে যে ময়লাগুলো নিয়ে যাওয়া হবে এগুলোকে রিসাইক্লিং করে পুনরায় পলিথিন বানানোর জন্য সেগুলোর জন্য একটি ফ্যাক্টরি উৎপাদন করব, ফ্যাক্টরি নির্মাণ করব, কর্মসংস্থানও হবে, পলিথিনগুলো আমার সমাজের পরিবেশের ক্ষতিও করবে না। আমি যদি এমপি হই আপনাদেরকে কথা দিচ্ছি, বর্তমানে অটোরিকশা শুধু ঢাকায় না, ঢাকার চেয়ে বেশি একটা বড় বিষ পড়ার মতো হয়ে গিয়েছে রামগতি কমলনগরে। বেপরোয়া অটোরিকশা চলাচল এবং অটো চালকদের ট্রাফিক জ্ঞান ন্যূনতম না থাকার কারণে প্রতিদিনই আমাদের প্রচুর মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, বাজারগুলোতে যানজট লেগেই থাকছে। আমি একটি মহাপরিকল্পনা নিয়েছি, এই অটোগুলোকে আমরা বাদ দিতে পারবো না। অটোর সাথে অসংখ্য মানুষের কর্মসংস্থান জড়িত, আবার অটোরিকশাগুলো চলাচলের জন্য আমাদের জন্য এখন প্রতিদিনই আবশ্যকীয় একটি বাহনে পরিণত হয়েছে। সো
আমরা অটো চালকদেরকে স্থানীয়ভাবে বিশেষজ্ঞ টিম দিয়ে তাদেরকে ট্রাফিক জ্ঞান এবং চালনা সম্পর্কে ট্রেনিং দেব, ট্রেনিং দিয়ে লাইসেন্স দেব এবং প্রতিটি বাজার কেন্দ্রিক এমপির প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি এবং অটো রিক্সা মালিক চালক সমিতি থাকবে, তাদের একটা প্রতিনিধি দিয়ে সেখানে তাদেরকে শৃঙ্খলায় রাখবো। সাথে প্রতিটি বাজারে আমি ট্রাফিক পুলিশের ব্যবস্থা করব। যদি সম্ভব না হয় অটোরিকশা মালিক এবং আমার প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি দিয়ে আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি বাজারের আমরা যানজট নিরসন করব। রামগতি কমলনগরে লক্ষ্মীপুর জেলা শহর থেকে যাতায়াতের পথে 50-এর অধিক খাড়া মোড়, অন্ধ মোড় রয়েছে, যেগুলোতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং এই অন্ধ মোড়ের কারণে আমাদের অসংখ্য তাজা প্রাণকে আমরা হারাতে হয়েছে। এগুলো অনেকের মাথায় না আসলেও আমার মাথায় এসেছে যে এগুলোকে আমরা মোড়গুলোকে খুব চাইলেই অল্প একটু জমি অধিগ্রহণ করে মোড়টাকে সোজা করে দিতে পারি বা অল্প স্লাইড করে দিতে পারি, তাতে দুর্ঘটনা সম্পূর্ণ রোধ হবে, অন্ধ মোড়গুলো মুছে যাবে এবং এখানে মোড়ের কারণে, খাড়া মোড়ের কারণে কেউ আর দুর্ঘটনায় পতিত হবে না। রামগতি কমলনগরে 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যেগুলোতে সর্বাধুনিক মেডিকেল টেস্টের সরঞ্জাম সরবরাহ করব, যেন স্বল্প মূল্যে আমার এলাকাবাসী, প্রিয় মানুষগুলো সহজে চিকিৎসা সেবা নিতে পারে এবং টেস্টগুলো করতে পারে, প্রাইভেটে গিয়ে যেন হয়রানি না হয়। এবং এই হসপিটালগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করব, যেন তারা সকল প্রাথমিক রোগগুলোই এখানে যেন তারা চিকিৎসা নিতে পারে, ঢাকায় আসতে না হয়, জেলা শহর যেতে না হয়। সাথে জেলা সদর হসপিটালটিও, যেহেতু আমার এই 2টি উপজেলার এটার সাথে জড়িত, জেলা সদর হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারগণ যাতে সার্বক্ষণিক থাকেন, বিশেষজ্ঞ টিম যাতে থাকেন এবং সেখানে যাতে মেডিকেল টেস্টের সকল ইকুইপমেন্ট থাকেন, আমি সেই ব্যবস্থা করব। প্রতিবন্ধীদের মাঝে কিছু সাহায্য সহযোগিতা বিতরণ করতে গিয়ে দেখেছি প্রতিবন্ধীরা পুরো পরিবার এবং সমাজের জন্য একটি বোঝার মতো পরিণত হয়েছে। কিন্তু এক একজন প্রতিবন্ধী শিশুর এক এক রকম যোগ্যতা রয়েছে, এক এক রকম শিক্ষাগত দক্ষতা রয়েছে। তাদেরকে যদি একটি প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনে ভর্তি করা যেত, তবে যার যেদিকে স্কিল আছে সেদিকে সে ডেভেলপ করতে পারত। আমি যদি এমপি নির্বাচিত হই, রামগতি কমলনগরের সকল প্রতিবন্ধীদেরকে এমন একটি পুনর্বাসন কেন্দ্র করব, যেখানে তারা শিক্ষা পাবে, সার্টিফিকেট পাবে, যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে এবং যারা কোনোটারই সম্ভব না তারা সেখানে পুনর্বাসিত হবে। আমার একটি মানবিক পরিকল্পনা, সেটি হচ্ছে আমার পক্ষ থেকে, এমপির পক্ষ থেকে আমার স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে একটি টিম থাকবে, যারা সার্বক্ষণিক একটি হটলাইন নাম্বার পরিচালনা করবে। যে কোনো ব্যক্তি অসুস্থ হলে সাধারণত তা কী রোগ হয়েছে, কোন হসপিটালে যাবে, পঙ্গু যাবে না হৃদরোগে যাবে না মানসিক রোগে যাবে নাকি অন্য কোন হসপিটালে যাবে, এটা একটা টেনশন থাকে। তারা সঠিক গাইডলাইন দিয়ে তাকে সেই ধরনের হসপিটালে পাঠাবে। সরকারি হসপিটালগুলোতে আপনারা জানেন সহজে সাধারণ মানুষ গেলে চিকিৎসা পায় না, আইসিইউর প্রয়োজন হলে জরুরি জীবন বাঁচাতে পাওয়া যায় না, কিন্তু এমপিরা ফোন দিলে কিন্তু ঠিকই পাওয়া যায়। সুতরাং আমার প্রতিটা নাগরিকই, আমি যদি সংসদ সদস্য হই, আপনার ভোটে যেহেতু হব, আপনিও সংসদ সদস্য, সুতরাং আপনি যেন আইসিইউ, সিসিইউ এবং আপনি জরুরি সেবা যাতে আপনি বিঘ্নিত না হয়, আপনার জন্য আমি ফোন দিয়ে সাথে সাথে সেটা ব্যবস্থা করব। আমার টিমকে আপনি জানালেই শুধু হবে। রামগতি কমলনগর নদীমাতৃক এলাকা, অথচ আমরা এখন সহজে কোনো মাছ পাচ্ছি না। ইলিশ মাছ কেই না পছন্দ করে, আজকে ইলিশ মাছ নদীর পাড়ের বাসিন্দারাও খেতে পারে না। কেন? ইলিশের দুর্মূল্য, ইলিশের চাহিদার তুলনায় পরিমাণ খুবই কম। এই ইলিশকে যখন নিষিদ্ধ মৌসুম থাকে, রাজনৈতিক মাফিয়াদের সহযোগিতায়, ছত্রছায়ায় অসাধু জেলেরা মাছগুলো মা ইলিশকে ধ্বংস করে ফেলে, ঝাটকা ধরে ফেলে। আমি পদক্ষেপ নিয়ে, নিষিদ্ধ সময়ে কঠোরভাবে পদক্ষেপ নিয়ে মা ইলিশ এবং ঝাটকা ইলিশ রক্ষা করব, যেন আমাদের ইলিশ মাছের প্রজনন বেশি বৃদ্ধি হয়, তাতে আমাদের সহজে আমরা ইলিশ মাছ পাব। আমার আরেকটি পরিকল্পনা হচ্ছে
সরকারি অ্যাম্বুলেন্সগুলো যেন গরিব অসহায় মানুষগুলো খুব সহজে পায়, সেজন্য আমার হেল্পলাইন টিমে কল দিলেই সাথে সাথে পেয়ে যাবেন। আমার পক্ষ থেকে একটি হটলাইন নাম্বার থাকবে। আপনারা টাকা দিয়ে যখন এমপি নির্বাচিত করেছেন গত 54 বছর, নির্বাচিত হওয়ার পরে এমপিদের কাজ পর্যন্ত যাওয়া আর আপনাদের জন্য দুঃস্বপ্ন হয়ে যায়। আমি আপনাদেরকে বলে রাখছি, আমার নির্বাচনী হটলাইন নাম্বারটি আমার এমপির হটলাইন হিসাবে থাকবে। এই নাম্বারে 24 ঘন্টা খোলা থাকবে আমার টিমের কাছে। হোয়াটসঅ্যাপ, ফোন, মেসেজ বা ইমেল আপনারা জানাবেন। আপনাদের যেই কোনো তাৎক্ষণিক সমস্যা আমার পক্ষ থেকে আমার সংশ্লিষ্ট টিমের কাছে চলে যাবে। তারা সমাধান করতে না পারলে আমি সেটা ডাইরেক্টলি সমাধান করব। এভাবে আপনাদেরকে আমি একটি প্রকৃত একজন এমপি একজন নাগরিককে কি দিতে পারে এবং আপনি নিঃস্বার্থে বিনা পয়সায় একজন এমপি যদি বানাতে পারেন নিজ থেকে, তাহলে কতটা আপনার জন্য মানবিক সেবা দিতে পারে, কতটা আপনার সমস্যার সমাধান করতে পারে, আমি সেটিরই একটি রূপরেখা উপস্থাপন করলাম। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের পরিকল্পনা, এর বাইরেও আমি অনেক কিছু করব। প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আমার বাপ সমতুল্য চাচা জেঠা, আমার মা সমতুল্য চাচি জেঠি, ভাই বোন, সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমি টাকা বিনিয়োগ করে আবার টাকা দিয়ে ইনকাম করে শিল্পপতি হওয়ার জন্য সংসদ সদস্য হতে চাই না। আমার 30 বছরের সংসদ সদস্যরা আমার রামগতি কমলনগরকে, আপনাদেরকে একটি স্বপ্নের জায়গায় নিয়ে যেতে না পারার কারণে, প্রিয় মাতৃভূমিকে নদী ভাঙন থেকে রক্ষা করতে না পারার কারণে, উপকূলকে না বুঝার কারণে, উপকূলীয় অঞ্চলের যে দুঃখ দুর্দশা, এটা বর্ষায় জলোচ্ছ্বাস আসলেই কেবল মানুষ জানে, আর বাকি 11 মাস সবাই ভুলে যায়। আমি আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথেই বড় হয়েছি, আপনাদের সবগুলো সমস্যায় আমি ঝাঁপিয়ে পড়েছি আমার সাধ্য মতো। কিন্তু আমি কোনো শিল্প কলকারখানার মালিক না, আমাদের দেশের প্রচলিত মাফিয়া রাজনীতির কোনো বড় নেতাও না, আমার সেই অর্থবিত্তও নেই, আমি আপনাদেরকে টাকা দিয়ে ভোট কেনার সামর্থ্য রাখি না। এবং আমার বিশ্বাস রামগতি কমলনগরের মানুষেরা আপনারা কেউ টাকার বিনিময়ে ভোটের মতো পবিত্র আমানত বিক্রিও করবেন না। সুতরাং আপনারা খুব সহজে যদি এই ভোটটা আমাকে পাওয়াটাকে সহজ করে দেন, মাধ্যমটাকে সহজ করে দেন, সবাই যদি এগিয়ে আসেন, সবাই একটু 1-2 দিন 5 দিন এই নির্বাচনী কয়টা দিন যদি একটু সময় দেন, তাহলে 5 বছর আপনারা সারা জীবনের স্বপ্নগুলো সহজে পূরণ করতে পারবেন। আর এই কয়টা দিন যদি অলসতা করেন, একটু টাকার লোভ করেন, তাহলে আপনারা 5 বছর তো দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন এবং লুটেরাদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে শুধু গালিয়ে দিবেন। কিন্তু আপনাদের মধ্য থেকে উঠে আসা, আপনাদের নিয়ে কাজ করা, প্রিয় মাতৃভূমির জন্য সবচেয়ে বড় নদীবাঁধ প্রকল্প আপনাদেরকে নিয়ে আন্দোলন করে আমি নিয়ে এসেছি। সেই জায়গাটুকু থেকে বিশ্বাস রেখে যদি আপনারা আমাকে সহজে ভোট দেন, স্বেচ্ছাসেবক হন, এজেন্ট হন, সহমর্মিতা প্রকাশ করেন, তবে এই সংসদে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, পরিশেষে এটুকুই বলছি, একটি বিপ্লব, একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নির্বাচন বলে দিবে আমরা কেমন বাংলাদেশ পাব। সেই বাংলাদেশে রামগতি কমলনগরকে এক অনন্য স্বপ্নের জায়গায় নিয়ে যেতে আগামী নির্বাচনকে আপনারা আমাকে ভোট দিন এবং জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট বলুন এবং আমাকে ভোট দিয়ে পুরো রামগতি কমলনগর সহ দেশ গঠনের সুযোগ করে দিতে আপনাদেরকে নিয়ে আল্লাহ যেন এই সংসদে আসার তৌফিক দান করে। আসুন আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপভোগ করি। এটাকে আমরা অংশগ্রহণের মাধ্যমে, জুলাই সনদে হ্যাঁ ভোটের মাধ্যমে এবং আমাকে ভোট দিয়ে আমার রামগতি কমলনগরকে এবং পুরো বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।